আমরা যে আলোচনাগুলো আসলে ক্লিনিক্যালি দেখি যে আমরা আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এরার দিকে আসলে ধাবিত হচ্ছি। তো এক্ষেত্রে এটিও তো একটি অন্যরকম জায়গা যে এই যত্রতত্র অ্যান্টিবায়োটিক ডোজ ডিউরেশন না মেনে ব্যবহার। এবং আপনি কি দেখেছেন, যেহেতু স্যার আপনার একটি দীর্ঘ ক্যারিয়ার আছে চিকিৎসা জীবনে, আপনি অনেক দেশে বিদেশে এই চিকিৎসার ব্যাপারে যাওয়ার সৌভাগ্য হয়েছে, তো স্যার আপনি কি দেখছেন দেশের বাইরে কি আসলে এই ধরনের কোনো নিয়ম আছে যে যত্রতত্র ঔষধ আমরা ফার্মেসি থেকে কিনে ফেলতে পারবো? দেশের বাইরে তো আসলে ইম্পসিবল। ওভার দ্য কাউন্টার ড্রাগ কিছু আছে, তাদের কিছু ব্যথার ওষুধ ওভার দ্য কাউন্টার কিছু ওষুধ যারা যারা গেলে পাবে। বাকি সব ওষুধ প্রেসক্রিপশন মেডিসিন, যেগুলো প্রেসক্রিপশন মেডিসিন এগুলো কেউ পাবে না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। আর যেগুলো ওভার দ্য কাউন্টার সেগুলো পাবে। বাংলাদেশে তো ওভার দ্য কাউন্টার বলে সবগুলি ওভার দ্য কাউন্টার। আপনি চাইলে অ্যান্টিবায়োটিকও পাবেন, পেইন কিলারও পাবেন, আপনি ডায়াবেটিস পাবেন, সব পাবেন, ইভেন সিডেটিভস যেগুলো আমরা নর্মালি বিক্রয় করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু বাংলাদেশের মানুষ নিচ্ছে। তো এগুলো এতে করে আচ্ছা বাংলাদেশের তরুণ সমাজ বিশেষ করে এটা খুব এটা রিস্কের মধ্যে যাচ্ছে। তারা এই যে পেইন কিলার নিচ্ছে, সিডেটিভ নিচ্ছে, অ্যান্টিবায়োটিক্স নিচ্ছে, এবং এরা একটা বৃহৎ অংশ দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত হবে। এবং আমরা বলি যে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ দিস NSAIDs, এই যে ব্যথার ওষুধগুলো ইউজ করা হচ্ছে, অ্যাবিউজ করা হচ্ছে, এগুলোর ব্যাপারে অবশ্যই সরকারের আশু একটা নজর দিতে হবে। এবং অবশ্যই ফার্মাসিস্ট পোস্ট এটা ক্রিয়েশন খুবই ম্যান্ডেটরি, এটা ছাড়া তো আসলে হচ্ছে না। একেবারেই স্যার চমৎকার বলেছেন। তো এই ধরনের ঔষধজনিত যে আকস্মিক কিডনি রোগ, সেক্ষেত্রে কোনো চিকিৎসার ব্যবস্থা আছে কিনা? কারণ অনেকেই হয়তো আশাহত হতে পারেন যে আসলে আমরা কি করব সেক্ষেত্রে। না, যদি সঙ্গে সঙ্গে আসে, আমরা ওষুধ কিডনি রোগের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আসলে চিকিৎসা দিই, সেই ঔষধে যে কার্যকারিতা নষ্ট করার জন্য ওষুধ দেওয়া যায়, কিন্তু যদি দেরি করলে তো কিছু করা যাবে না। তবে সঙ্গে সঙ্গে যদি আসে অবশ্যই আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ দেই। এগুলো দিলে বেশিরভাগ ক্ষেত্রে এটা রিভার্স হয়ে যায়। কিন্তু যদি দেরি হয় বা অনেক দিন থেকে খাচ্ছে, সে কাউকে নিবৃতে খাচ্ছে, সে কাউকে বলেও না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয় ডিসমেনোরিয়া বলে, আমরা পিরিয়ডের সময় ব্যথা হয়, সে খাচ্ছেই। অথবা দাঁতের ব্যথার জন্য একটা বৃহৎ অংশ রোগী আমরা পাই কিডনি রোগ, এরা খাচ্ছে, এরা আসে না। তো এই হাই ডোজে যখন NSAID খায় দীর্ঘদিন, এদের দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়। অ্যানালাইসিস নেফ্রোপ্যাথি আমরা বলি লং টার্ম, অনেক পরিমাণ অনেক কেজি খাচ্ছে, হয়তো দীর্ঘমেয়াদী কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী কিডনি রোগ যদি হয়ে যায়, আমরা জানি তার বেশ কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে, তো এসব পদ্ধতিগুলো আসলে কি কি? হ্যাঁ, যদি দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয় সেক্ষেত্রে তো আমরা যদি এমন হয় যে কিডনিটা ছোট হয়ে যাচ্ছে আর বড় হওয়ার সুযোগ নাই, ক্রিয়েটিনটা বাড়তেছে, ডায়ালিসিসে যাব আমরা। আচ্ছা, তো ডায়ালিসিসটা করতে হলেও আর বুঝতে হবে যে সব ডায়ালিসিস সব রোগীদের ক্ষেত্রে সবার জন্য সমান না। যেমন ধরেন একটা রোগী আকস্মিক কিডনি বিকল নিয়ে আসলো, তাকে 2-1টা ডায়ালিসিস দিয়ে হয়তো ঠিক করা যাবে। বা দীর্ঘমেয়াদী কিডনি যদি আসে, তাকে ডায়ালিসিস দিব, আমরা হিমোডায়ালিসিস দিব, নাকি পেরিটোনিয়াল ডায়ালিসিস দিব। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে পেরিটোনিয়াল ডায়ালিসিস দেওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা হিমোডায়ালিসিস লাগে। হিমোডায়ালিসিস মানে রক্তের ডায়ালিসিস, রক্তের ছাঁকনি, বাংলাটা পরিশোধন। জি, আমরা অনেকেই দর্শকরা বা হসপিটালে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে এখানে কি হয় বা কি করা হয়, রক্তটা কি করা হয়, যদি আমাদের দর্শকদের একটু সিম্পল ভাষায় বলেন। এটা একটা মেশিনের মাধ্যমে রক্তটা শরীর থেকে নিয়ে নেওয়া হয়, তারপর একটা ডায়ালাইজার বলি, তা দিয়ে পাস করে, এবং তার অপোজিট সাইডে আমাদের ডায়ালিসিস ফ্লুইড যায়, এবং তার মধ্যে একটু শরীরের মধ্যে যেগুলো ক্ষতিকারক সাবস্টেন্স লাইক ক্রিয়েটিন, ইউরিয়া, সেগুলো শরীর থেকে বের হয়ে আসে, এবং পরিশুদ্ধ ব্লাডটা আবার শরীরের ভেতর দেওয়া হয়। অর্থাৎ আমরা জানি কিডনি আসলে ছাঁকনির মতো কাজ করে, এবং আমাদের শরীরের যত বর্জ্য পদার্থ এগুলোকে বের করে দেয়। যেহেতু পারছে না, সেটিকে আমরা আর্টিফিশিয়াল মেশিনের মাধ্যমে করে দিচ্ছি। স্যার, আপনি এতক্ষণ বলছিলেন যে আসলে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ডায়ালাইসিসে যেতে হতে পারে। তো অনেকেই কিন্তু স্যার ডায়ালাইসিসে একটি ভয় আছে, যেমন আমরা অনেক সময় রোগীদেরকে কাউন্সিলিং করতে হয় আমাদেরকে, যে হয়তো আপনার অল্প কিছু ডায়ালাইসিসের পরে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। তো এই যে একটি ভয়, অনেকেই ভাবেন যে একবার ডায়ালাইসিস শুরু করলে আজীবন করতে হতে পারে, সেটি সম্পর্কে কি বলবেন? ডায়ালিসিসটা হচ্ছে আসলে একটা ভয়ের ব্যাপার। অনেকেই ভাবে যে একবার ডায়ালিসিস শুরু করলে হয়তো সারা জীবন করতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে গিয়া খুবই এক্সপেন্সিভ। একটা ডায়ালিসিস করতে 3000 টাকা খরচ যায়, সপ্তাহে 2-3 বার লাগে। বাংলাদেশের মানুষের তো অর্থনৈতিক অবস্থা এত ভালো না। তো এগুলো আসলে রোগীদের সাথে রোগীর পার্টির সাথে একটা কাউন্সিলিং করতে হবে, যে দেখেন ডায়ালিসিসটা হচ্ছে স্বল্পকালীন,
যদি আকস্মিক কিডনি বিকল নিয়ে আসে তাহলে স্বল্পকালীন ডায়ালিসিসে রোগী সুস্থ হয়ে যাবে। কিন্তু যদি দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়ে যায় তাকে বুঝতে হবে যে তার কিডনিটা নষ্ট হয়ে গেছে এবং অবশ্যই তাকে ডায়ালিসিস নিয়ে বেঁচে থাকতে হবে অথবা কিডনি প্রতিস্থাপন করতে হবে। এটা আসলে রোগীর পার্টিকে না বুঝালে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। মোরবার বাংলাদেশের মানুষের তো আসলে গভর্নমেন্টের থেকে তো সম্ভব না এত ব্যয় গ্রহণ করা, সেই জন্য আসলে একটা ভালো কাউন্সিলিং করা, রোগীর সাথে বোঝা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি বলছিলেন যে কিডনি প্রতিস্থাপন, তো এটি তো আসলে আমাদের চিকিৎসা শাস্ত্রে বাংলাদেশে বর্তমানে আমরা চমৎকারভাবে আসলে আমরা করতে সক্ষম হচ্ছি। তো স্যার একটু যদি ইনফরমেশন দেন যে আসলে এটি আসলে বাংলাদেশে সাকসেসফুলি হচ্ছে, এটির জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন আছে কিনা? বাংলাদেশে কিডনি প্রতিস্থাপন প্রতিনিয়ত হচ্ছে। আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আমরা প্রতি সপ্তাহে ট্রান্সপ্লান্ট করে থাকি। এছাড়াও কিডনি ফাউন্ডেশন হাসপাতাল আছে বা আরও হাসপাতাল যেগুলো আছে, যেগুলোতে ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট আছে, ঢাকা মেডিকেল, বারডেম, সব জায়গায় ট্রান্সপ্লান্ট হচ্ছে। ট্রান্সপ্লান্টটা আসলে এখন বাংলাদেশে একটা প্রতিনিয়ত হচ্ছে এবং অত্যন্ত অল্প দামে হচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নাই। আর শুধু কিডনি ট্রান্সপ্লান্ট না, আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি লিভার ট্রান্সপ্লান্ট চলতেছে, যেগুলো অনেকেই জানে না, এবং অত্যন্ত স্বল্প মূল্যে লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। 2 লাখ টাকা 2.5 লাখ টাকায় আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। তবে একটা জিনিস হচ্ছে সেখানে হলে গিয়ে কিডনি ডোনেশন, যে কিডনি দিবে তা আইনের আওতায় আসতে হবে। আমাদের একটা আইন আছে, কিডনি অর্গান অ্যাক্ট ল, কারা দিতে পারবে এদের মধ্যে হতে হবে। আপনি কোনো কিডনি পারচেজ করার সময় অনেকে বলে আমার কিডনি এটা কিনবো, কিডনি কেনা বেচা যায় না, এটা আইন দণ্ডনীয় অপরাধ। সেই জন্য কিডনি অর্গান অ্যাক্ট লর মধ্যে কিডনি পেতে হবে এবং কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। যেহেতু স্যার আমরা ওষুধজনিত কিডনি রোগ নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রে হয়তো কেজিতে ব্যথার ওষুধ খেতে হতে পারে, তো এক্ষেত্রে কি কোনো ডোজ ডিউরেশন এরকম কিছু আছে? খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে যদি কোনো ব্যথা হয় প্রথম হচ্ছে কি অ্যান্টিবায়োটিক, কোন ব্যথার ওষুধ আমরা দিব। আচ্ছা, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে যে ডোজ, অ্যাডাল্টে এই ডোজ না। আমরা সাধারণত 5 থেকে 7 দিন একটা অ্যানেসাইডস গ্রুপ অথবা পেইন কিলার দিয়ে থাকি, এবং এই পেইন কিলার জন্য দীর্ঘমেয়াদী না হয়। এমন যদি হয় যে এই পেইন কিলার আমি প্রায়শই খাচ্ছি, তাহলে এটা কিডনি ক্ষতি করার সম্ভাবনা বেশি। আবার এমন যদি হয় যে খুব কড়া কোনো পেইন কিলার অল্প দিনও খাইছি, আমার যদি মনে হয়ে থাকে যে এই রোগীর ক্ষেত্রে যে প্রস্রাবের পরিমাণ কমে গেছে, প্রস্রাবে একটু প্রোটিন রক্ত যাচ্ছে, অথবা ব্লাড প্রেশার বেড়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সেক্ষেত্রে তার চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। সেই জন্য আমি মনে করি যে কোনো রোগ যদি ব্যথার ওষুধ খেয়ে ফেলে এবং খাওয়ার পর যদি এই উপসর্গ দেখা যায়, অবশ্যই যে ডাক্তারের শরণাপন্ন হয়।